প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। প্রতিদিনের মতো আজও কথা হবে নির্দিষ্ট একটি বিষয়ে। আজকের কথা বলবার বিষয় জীবনের স্বাভাবিকতা আবার বিঘ্নিত, ফিরবে কিভাবে। কথা বলার জন্যে যে অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ গবেষক, লেখক শাহরিয়ার কবির। ধন্যবাদ। তার সঙ্গে কথা হবে আজকের বিষয়ে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে ব্যাপক সহিংসতা। সিরাজগঞ্জে থানায় হামলা করে 13 পুলিশকে হত্যা, অন্যান্য সংঘর্ষে মৃত্যু 52। রাজধানীতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে আন্দোলনকারীদের হামলা, অগ্নিসংযোগ। ঢাকায় সিএমএম আদালত প্রাঙ্গণে হামলা, বহু গাড়ি পুড়িয়েছে। সন্ধ্যা 6টায় কারফিউ শুরু, আগামী 3 দিন সাধারণ ছুটি। জঙ্গি হামলা ঠেকাতে কঠোর ব্যবস্থায় সরকার, শিক্ষার্থী অভিভাবকদেরকে ঘরে থাকার আহ্বান। এখন যারা আন্দোলন করছে তারা শিক্ষার্থী নয়, সন্ত্রাসী বলেছেন প্রধানমন্ত্রী। তাদেরকে শক্ত হাতে দমন করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এবং সহিংসতার প্রতিবাদ ও শান্তির পক্ষে রাজধানীতে আওয়ামী লীগের মিছিল ও মানববন্ধন, সাফল্য দ্বারপ্রান্তে বলেছেন মির্জা ফখরুল। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের অতিথি শাহরিয়ার কবিরের সঙ্গে। শিরোনাম দেখছিলাম, প্রতিটি শিরোনাম জুড়েই দেশ জুড়ের যে অস্বাভাবিক একটি পরিস্থিতির চিত্র উঠে এলো। জীবনযাত্রা বিঘ্নিত বললে আসলে খুব কম বলা হয়, একদম জীবনযাত্রার স্পন্দনটি যেন থেমে যায় একটা অবস্থা, এরকম একটা বাস্তবতা দেশ জুড়ে। অসংখ্য প্রাণহানি। আমরা আমাদের সংবাদদাতাদের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত আমরা 68 জনের প্রাণহানি একদিনে, যে দিনটি পেরিয়ে এলাম, আমরা জানতে পেরেছি। এবং এটি ছিল অন্তত আরও হতেও পারে। এরকম একটি পরিস্থিতি আসলে কখনোই কারোরই প্রত্যাশিত নয়, কাম্য নয়, কিন্তু হতে হয়। আমাদের অনেক সময় এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এবং যখনই আমরা হই তখনই আমাদের একটা তাগিদ তৈরি হয় স্বাভাবিক জীবনে ফেরার। কি করে আমরা ফিরব, কেমন করে সংকটের সমাধান হবে, এই প্রশ্নগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়। আলোচনাটা শুরু করছি সেখান থেকেই। যে দিনটি পেরিয়ে এলাম, এই দিনটিতে ঘটে যাওয়া সমগ্র সহিংসতার প্রেক্ষিতে কি মনে হচ্ছে আপনার? না, দেখুন, আপনাদের খবরে 68 জন বলা হলেও অন্যান্য গণমাধ্যমে যেটা দেখেছি, মৃতের সংখ্যা 90 ছাড়িয়ে গেছে আজকে। নিহতের সংখ্যা, তার মধ্যে 14 জন পুলিশই আছে। সিরাজগঞ্জের একটা থানাতে 13 জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলেছে, আন্দোলনকারীরা নিহত হয়েছে। আর আজকের ঘটনা তো এটা অনেকটা ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা আছে, আন্দোলনের ভেতর অনুপ্রবেশকারীরা আছে। অনুপ্রবেশ বলতে আমি পরিষ্কারভাবে বলতে চাই জামাত বিএনপি সন্ত্রাসীরা আছে, আবার নিরীহ অভিভাবকরা আছেন, সাধারণ মানুষও আছেন। এ ধরনের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে সাধারণ মানুষ অংশগ্রহণ করে, সবসময় করেছে। আমরা 69-এর অভ্যুত্থানে তো অংশ নিয়েছে, আমরা জানি। ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতারা মারা গেছে, কর্মীরা মারা গেছে, সেটাও আছে। মানে ত্রিপক্ষীয়। আর পুলিশের কথা তো বললাম, 3 দিকেই হতাহতের এবং বহু শত শত মানুষ আহত হয়েছে। তো যে কোনো মৃত্যু এটা অত্যন্ত বেদনাদায়ক। একটা কোনো মৃত্যু, আপনার এই আন্দোলনে গত 1 মাসে ধরুন, রাষ্ট্রীয় সম্পদের কথা বলি, শত শত কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে আন্দোলনে। এটা হতে পারে, এটাকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলতে পারি। কিন্তু মানুষের মৃত্যুকে তো আমরা কোল্যাটারাল ড্যামেজ বলতে পারি না। কোনো আন্দোলনে, কোনো গণ আন্দোলন, কোনো নাগরিক আন্দোলনে, রাজনৈতিক আন্দোলনে এত মৃত্যু আমরা এর আগে দেখিনি। এই যে আন্দোলন যে হচ্ছে, এটা কি প্রকৃতপক্ষে একটা ছাত্রদের শুরুতে যেটা ছিল শান্তিপূর্ণ একটা ন্যায়সঙ্গত দাবি, কোটা সংস্কার অত্যন্ত ন্যায়সঙ্গত একটা দাবি ছিল। সরকার তো প্রথমেই বলে দিয়েছে কোনো কোটা থাকবে না। মাঝখানে হাইকোর্টে একটা গোষ্ঠী গেল, তখন আবার বলল আগের কোটা ফিরিয়ে দিতে হবে।
কিন্তু সঙ্গে সঙ্গে সরকার পক্ষ থেকে তার বিরুদ্ধে আপিল করা হলো এবং আপিলের প্রথম শুনানিতে বলে দিল হাইকোর্টের আদেশ এটা কার্যকর হবে না। সুপ্রিম কোর্টে সেটার পূর্ণাঙ্গ শুনানি হলো এবং ছাত্ররা যা দাবি করেছেন তার চেয়ে বেশি দেয়া হলো। কার্যত কোটা এখন মাত্র 2% আছে। 5% যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কথা বলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কোনো সন্তানের এখন কোটায় চাকরি পাওয়ার বয়স নেই। ফলে ওইটাও কিন্তু মেধা তালিকায় মেধাদের জন্য চলে গেছে। প্রকৃতপক্ষে মেধাদের জন্য এখন 98 ভাগ, যারা কোটা আন্দোলনকারীরাও যা ডিমান্ড করেনি সেইটে সুপ্রিম কোর্ট এবং সরকার তাদেরকে দিয়েছেন। তারপর তারা 9 দফা নিয়ে এসছেন। 9 দফার মধ্যে যৌক্তিক কতগুলো দাবি ছিল। হত্যার কথা যদি বলি, তখন তো হত্যার ঘটনা ঘটে গেছে। 9 দফা দেওয়ার আগে 6 জনের হত্যার ঘটনা তো তারা ঘটে গেছে। 9 দফা না, প্রথমে 8 দফা ছিল, পরে 9 দফা হয়েছে। তারপর সেখানেও সহিংসতার ঘটনা মাত্র শুরু হচ্ছে, কিন্তু সেখানেও আমরা দেখলাম যে সরকার এক এক করে প্রায় সবগুলো দাবি তাদের মেনে নিয়েছেন। ওই যে 8 দফা বা 9 দফা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে যেটা দেওয়া হলো, প্রথমে শুরু হয়েছিল কিন্তু 1 দফার দাবি, সেটা হচ্ছে কোটা সংস্কার করতে হবে। এবং সেটা কিন্তু প্রথমে একেবারেই কার্যত দল নিরপেক্ষ ছিল। এবং আপনার মনে আছে কিনা, এইখানে আপনাদের স্টুডিওতে কোটা আন্দোলনের একজন সমন্বয়কারীর সঙ্গে আমি ছিলাম এবং তিনিও বলেছেন যে কোনো দলের সমর্থন আমাদের দরকার নেই, আমাদের এটা দল নিরপেক্ষ আন্দোলন, আমরা দল নিরপেক্ষ চালিয়ে যাব। কিন্তু তারা সেই নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। 16 তারিখের সেই রাজাকার স্লোগান আসার পর এটা অবধারিত, আমাদের আশঙ্কা ছিল এখানে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটবে এবং সেটাই কিন্তু 16 জুলাই কিন্তু প্রমাণিত হলো। রাতের অন্ধকারে তারা বলছেন, আমাদের ওই যে কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়কারী বলে, ওটা আমাদের কর্মসূচি ছিল না, আমরা তো সেই দিন মহামান্য রাষ্ট্রপতিকে স্মারকপত্র দিয়েছি, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, আলটিমেটাম পর্যন্ত তো আমাদের আন্দোলন স্বাভাবিকভাবে স্থগিত রাখতে হবে সব কিছু। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছাত্রাবাস থেকে ছাত্রছাত্রী বেরিয়ে এলো এবং ওই যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আরম্ভ করলো। তো সমন্বয়কারী তিনি বলছেন টেলিভিশনে অন ক্যামেরা, তিনি বলছেন যে ওটা আমাদের স্লোগান নয়, আমরা ওর কোনো দায় দায়িত্ব নেব না এবং আমাদের কোনো ব্যানার ওখানে ছিল না পুরো। এবং আমি তাকে এর জন্য ধন্যবাদ জানিয়েছি। আমি বললাম এটা খুব ভালো হয়েছে, আপনারা পরিষ্কার করে দিয়েছেন এটা জামাত শিবিরের কোনো চক্রান্তের সঙ্গে আপনারা যুক্ত নেই, এটা আপনাদের অগোচরে হয়েছে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে খুঁজে বার করা, কারা আপনাদের একটা ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে, তাদের পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তরিত করতে চাইছে। তখনও কিন্তু জামাত শিবির নিষিদ্ধ হয়নি। তারপর যেটা আমরা আশঙ্কা করেছিলাম তাই হলো, জামাত বিএনপির সঙ্গে জামাত শিবির পুরোপুরি নেমে গেল। একের পর এক ধ্বংসযজ্ঞ, সন্ত্রাস এবং ধ্বংসযজ্ঞ আন্দোলন। যদি বলেন আমরা কি বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন দেখিনি? এরশাদ বিরোধী আন্দোলনের ব্যাপ্তি যদি আপনি দেখেন, এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি এবং বামদের পৃথক পৃথক জোট ছিল, জামাত ইসলামী ছিল, তাদের স্বগোত্রীয়রা ছিল, অন্যান্য দলগুলো, এবং পেশাজীবী বলুন, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের যত সংগঠন, সামাজিক সাংস্কৃতিক নাগরিক সংগঠন, সবারই একটা সম্মিলিত আন্দোলন ছিল। 9 বছর ধরে আন্দোলন হয়েছে। বড় একটা ভূমিকা ছিল শ্রমিকদের, স্কপ করেছিল শ্রমিকরা, সবাই, সমস্ত মানুষ সেখানে যুক্ত হয়ে গেছিল। এবং সেখানে ছাত্রদের সমাবেশে, মানে গণসমাবেশে আর্মি পুলিশের ট্রাক তুলে দেওয়া হয়েছিল, হত্যা হয়েছে। কিন্তু প্রতিবাদ যারা আন্দোলনকারী ছিলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল বলবো যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তারা কখনো ওই ধরনের, এখন যেটা দেখলাম এই গত 1 মাসে যেটা দেখছি, না এ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে হবে না, এমনটি দেখিনি। টায়ার পোড়ানো হয়েছে, হ্যাঁ, তো আমরা 13-14 সালে বাস পোড়ানো দেখেছি, বাসের মধ্যে জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরেছে, সে তো কম নৃশংস নয়। কিন্তু এত ব্যাপকভাবে রাষ্ট্রীয় সম্পদ এবং পরিকল্পিতভাবে, আমি পরিকল্পিত বলবো এই জন্যে, প্রথম যে টার্গেটটা করেছে কাকে? সেতু ভবন। আমি বলছি সেতু ভবন এটা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কি পৈতৃক সম্পত্তি? এটা তো আমাদের রাষ্ট্রের সম্পত্তি, জনগণের টাকা দিয়ে বানানো হয়েছে। আমাদের গরিব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মধ্যবিত্ত, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই রাষ্ট্রীয় সম্পদগুলো হয়। আমি যখন একটা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছি, কার সম্পদ ধ্বংস করছি? রাষ্ট্রের, আমার সম্পদ, আমার উত্তরাধিকারের সম্পদ, সেটা ধ্বংস করলাম আমি। এর মধ্যে যে প্রতিহিংসাটা, সেটা তো খেয়াল করতে হবে। কারা ধ্বংস করতে পারে? কোটা আন্দোলনের ছাত্ররা, তারা পরিষ্কার বলে দিয়েছে সন্ত্রাসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
আওয়ামী লীগ নিজের সরকারকে উৎখাত করার জন্য সন্ত্রাস করবে? তৃতীয় পক্ষ কারা? পরিষ্কারভাবে যারা নির্বাচনের পর থেকে সরকারকে উৎখাত করার জন্য আন্দোলন করছে, তাদের আওয়ামী লীগকে উৎখাত করার জন্য জামাত বিএনপির স্লোগান এক দফা এক দাবি, সেটা শেখ হাসিনা কবে যাবি, এই স্লোগানগুলো তো তারা দিচ্ছে। এখন কোটা আন্দোলনের স্লোগান হয়ে গেছে এটা। তো এই যে এমন একটা পর্যায়ে আন্দোলনটা চলে গেল, ছাত্রদের কোনো ভূমিকা নেই এবং ছাত্ররা আন্দোলনের নেতৃত্বে এখন একটা ঘোস্ট ফেস হয়ে গেছে। আমরা 6 জন আন্দোলনকারীর চেহারা দেখছি, আর হয়তো 2-1 জনের নাম কাগজে মাঝে মাঝে আসে। প্রথমে ছিল কত 39 জন, তারপর হলো কি 68 জন, এখন তো প্রায় 150-র মতন হয়ে গেছে, 150-র উপরে চলে গেছে তাদের সমন্বয়কারী। আবার সহ না উপসমন্বয়কারী আছে। ওরা নিজেরাই জানে না তারা কারা, হু আর লিডিং দেম, তাদেরকে কারা চালিত করছে, তাদের কি আন্দোলনের উপর কোনো নিয়ন্ত্রণ আছে? একবার বলা হলো 6 তারিখে ঢাকা অবরোধ, আবার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল না 5 তারিখে ঢাকা অবরোধ। এর আগে সমস্ত কর্মসূচি দফা দেয়া হচ্ছে, একবার বলা হচ্ছে 8 দফা, আবার বলা হচ্ছে 9 দফা, এখন আবার 1 দফা। এই যে 1 দফা দাবিটা, সরকার পতন, এটা কোনো নাগরিক আন্দোলনের দাবি হতে পারে না, এটা রাজনৈতিক দলের দাবি হতে পারে। রাজনৈতিক দল বলতে পারে, বিএনপি বলতে পারে, বিএনপি সেই অধিকার আছে। নির্বাচন হয়েছে, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, তারা তাদের ভাষায় এটা বলতে পারে এবং আমরা চাই শেখ হাসিনার পদত্যাগ। জামাত ইসলামী যখন বৈধ ছিল তখন তারা বলতে পারতো, বামরাও বলছে, বামদের মানে অনেক বাম এরকম চাইছে সরকারের এসে, বিএনপির যে জোট আছে, বিএনপির তো একটা বড় জোট আছে, জোটের সদস্যরা এটা চাইছে। রাজনৈতিক জোট বা রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, সরকার পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় গেলে ক্ষমতায় থাকা। কিন্তু নাগরিক আন্দোলন, বাংলাদেশ বলুন, দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক আন্দোলন তো আমরা করেছিলাম, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশের উপর বহু গবেষণার মধ্যে দেখবেন 1992 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে আমরা 71 ঘাতক দালা নির্মূল কমিটির আন্দোলনটা শুরু করেছিলাম অত্যন্ত শান্তিপূর্ণভাবে। অনেক রকম উস্কানি ছিল। আমরা যখন গণ আদালত করি, লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হলো, আজকে কোটার এদের জন্ম হয়েছে কিনা তারা আমি জানি না, বাট তারা টেলিভিশনে দেখতে পারে, সিনেমাতে দেখতে পারে, এদের সে গণ আদালতের দিন 26শে মার্চ 1992 তারিখে কী ঘটনা ঘটেছিল ঢাকা শহরে তারা জানে। জাপানের আশায় সিম্বুন বলছে 5 লাখের উপর মানুষের সমাবেশ, সারওয়ার্দী উদ্যান পরিপূর্ণ হয়ে মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব পর্যন্ত, এদিকে আপনার চলে গেছে চানখার পুল পর্যন্ত, ওইদিকে আপনার চলে গেছে আমাদের বাংলা মোটর পর্যন্ত। এই তো মানুষের সমাগম হয়েছিল। হেলিকপ্টার থেকে ডিজিএফআইয়ের রিপোর্ট আছে, প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছিল। প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই ছবি দেখে, ডিজিএফআই রিপোর্ট দেখার পর তিনি তার রাজনৈতিক সচিবকে বলেছিলেন, সাবিউদ্দিনকে বলেছিলেন যে এই আন্দোলনে কারা আওয়ামী লীগ করে না তাদের সঙ্গে আমি কথা বলতে চাই। আমি আর নাসিরউদ্দিন ইউসুফ, আমাদের দুজনকে ডাকা হয়েছিল, কারণ আমরা ছাত্র ইউনিয়ন করেছি, বাম রাজনীতি করেছি, কখনো আমরা ছাত্রলীগ বা আওয়ামী লীগ করিনি। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে, তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা আমাদের যুক্তি বলেছি, তিনি বলছেন আপনারা আওয়ামী লীগের হাতে খেলছেন, দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরা বললাম যে কি ম্যাডাম, আপনি আমাদের দাবিটা মেনে নিন। গোলাম আজম যুদ্ধাপরাধী, গোলাম আজম পাকিস্তানি নাগরিক, সে এদেশে থাকতে পারে না, এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, সে রাষ্ট্রদ্রোহী, তার জন্য তার বিচার হতে পারে এবং যুদ্ধাপরাধের দায় তার বিচার হতে পারে এবং সেই বিচারটা করুন। উনি বললেন গোলাম আজমের বিরুদ্ধে যদি আপনাদের অভিযোগ থাকে আপনারা কোর্টে যান। আমরা বললাম এটা তো যুদ্ধাপরাধের মামলা, প্রচলিত আদালতে হবে না, এর জন্য 73-এর আইনে আপনাকে ট্রাইব্যুনাল গঠন করতে হবে, বাদী আপনাকে হতে হবে, আমরা সাক্ষী হিসেবে কোর্টে যাব। আলোচনা সৌহার্দ্যপূর্ণ হয়েছে এবং পৃথিবীর কোনো আন্দোলন নেই, সামাজিক আন্দোলন বলুন, গণ আন্দোলন বলুন, যেখানে সংলাপের কোনো জায়গা নেই। এত বছর ধরে ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধ করছে, এখনও যুদ্ধ চলছে, যুদ্ধের মধ্যে তারা সংলাপের জন্য কায়রো থেকে বসছে না, এখনও তো বসছে। তো আমাদের এখানে আন্দোলনকারীরা বলে দিলেন কোনো সংলাপ হবে না। সরকার যখন তাদের সংলাপের জন্য ডাকলেন 2 সপ্তাহ আগে, তারা বললেন না সংলাপ না, তারা দাবিগুলো সরকারের কাছে দিয়ে আসবেন। তো দাবি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাওয়া দরকার নেই, দাবি তো তারা প্রেস নোট দিয়ে, বিবৃতি দিয়ে, সংবাদ সম্মেলন করে দাবিগুলো দিয়ে দিতে পারেন। তারপরও 3 মন্ত্রী দাবি গ্রহণ করলেন গুরুত্বের সঙ্গে এবং সেদিন
আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বললেন যে রাত 2টা পর্যন্ত প্রধানমন্ত্রীর গণভবন ওপেন থাকবে, আন্দোলনকারীরা যদি কথা বলতে চায়। তাদেরকে কথা বলতে দেয়া হয়নি, কারণ তাদের যদি উদ্দেশ্য থাকতো দাবি পূরণ, দাবি আদায়, 9 দফা দাবি আদায়, সংলাপ ছাড়া আপনি কীভাবে দাবি আদায় করবেন? সরকারকে তো দাবিগুলো পূরণ করতে হবে এবং সরকারের কথা আপনার শুনতে হবে, সরকারের সুবিধা অসুবিধা আপনাদের কথাও সরকার শুনবে। এখন দেখুন যতগুলো দাবি তারা করেছিল সবগুলো সরকার কিন্তু পূরণ করেছে। নিহতদের ক্ষতিপূরণ দেয়া, আমরা যেমন আজকে বিবৃতিতে একটা বলেছে যে কি না তালিকার পুরো তালিকা প্রকাশ করতে হবে, আন্দোলনকারীদের যেমন নিহতদের তালিকা প্রকাশ করতে হবে, অন্যান্য মানবাধিকার সংগঠন যেমন এক একটা দিচ্ছে, গণমাধ্যম তালিকা প্রকাশ করেছে, কেউ বলেছে 203 বা এখন তো আরও যুক্ত হবে 303 বা তার কাছাকাছি যাবে, 300-র কাছাকাছি যাবে। তো এই তালিকা প্রকাশ করতে হবে এবং তদন্ত কমিশনকে আমরা বলেছি যে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে, নিহত ঘরে ঘরে গিয়ে এটা তাদের পরিচয় জানতে হবে, কারা কোন দলের কিভাবে নিহত হলেন, কাদের দ্বারা নিহত হলেন, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে, এই ধরনের শ্বেতপত্র একটা তদন্ত কমিশন আমরা 2013 সালে করেছিলাম হেফাজত মহাতাণ্ডবের পর, এবং অত্যন্ত অথেন্টিক, এবং হেফাজতও সেই আমাদের রিপোর্ট, তদন্ত কমিশন রিপোর্ট চ্যালেঞ্জ করেনি। তখনও দাবি করা হয়েছিল হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। আমরা শ্বেতপত্রের প্রকৃত সংখ্যাটা দিয়েছি, তাদের প্রত্যেকের বাড়িতে গেছি, ফ্যামিলির সঙ্গে কথা বলেছে, ফ্যামিলি কি চায়। তারা বলেছে এখন আমরা তো ক্ষতিপূরণ ছাড়া তো আমাদের কি আছে, আমরা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছি। এখানেও দেখুন ছাত্ররা উপার্জন না করলো, ছাত্ররা তো এক একটা পরিবারের স্বপ্নগুলো ধ্বংস হয়ে গেছে, পরিবারের জীবিকার একমাত্র আশ্রয় ধ্বংস হয়ে গেছে, ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। এখন এই যে ক্ষতি, আমরা বলেছি যে রাষ্ট্রীয় সম্পদ যা কিছু ধ্বংস হয়েছে শত শত কাটার, এটা আপনি পূরণ করতে পারবেন, একদিন মেরামত করা যাবে, কিন্তু একটা মৃত্যুর ক্ষতিপূরণ সেই অর্থে আপনি দিতে পারবেন না। হ্যাঁ, আর্থিক ক্ষতিপূরণ তো সরকারকে দিতে হবে, এটা সরকার দেয়া শুরু করেছে। একটা অভিযোগ এরকম আছে যে সংলাপের যে কথাটি বলা হয়েছে সেটি এর বিলম্ব হয়ে গেছে বা দেরি হয়ে গেছে, এরকম একটি অভিযোগ আছে। সেটা তো বিলম্ব হতেই পারে। আমরা যুদ্ধাপরাধীদের জন্য আন্দোলন শুরু করেছি তো 33 বছর আগে, ট্রাইব্যুনাল গঠন করতে 18 বছর লেগেছে। এক একটা সরকার গেছে, বিএনপি সরকার গেছে, আওয়ামী লীগ সরকার এসছে, আওয়ামী লীগ গেছে, আবার বিএনপি জামাত জোট এসছে, তারপর আবার মহাজোট এসছে। তো আমরা তো সময় দিয়েছি, জনমত তৈরি করেছে আমাদের পক্ষে, এবং সেই জনমত জয়ী হয়েছে। 2008 সালে নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে, বিএনপি শুধু রাজি হয়নি, প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে ক্ষমতায় গেলে, আমরা বলছি আপনাদের ম্যানিফেস্টোতে থাকতে হবে, এটা ইলেকশন ম্যানিফেস্টোতে। অধ্যাপক কবির চৌধুরীর বাড়িতে সিরিজ অফ মিটিং হয়েছে, সংলাপ হয়েছে রাজনৈতিক দলের সঙ্গে, প্রত্যেকে অ্যাগ্রি করেছেন ক্ষমতায় গেলে তারা 71-এর গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচার করবেন। এমনকি বিএনপির কথাও যদি বলি, 1997 সালে, না 93 সালে আমরা গণ আদালত করলাম, 92 সালে, 93 সালে রাজশাহীতে একটা ঘটনা ঘটেছিল। ছাত্রদলের এক নেতাকে ছাত্র মৈত্রীর এক নেতাকে ছাত্র শিবির হত্যা করেছে, এবং ছাত্র মৈত্রীর ওই নেতার মা সাতক্ষীরা বিএনপির সভাপতি জেলেনা খাতুন। প্রচণ্ড একটা, আমরা তো সঙ্গে সঙ্গে হত্যার তদন্ত দাবি করেছি এবং সঙ্গে সঙ্গে জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি করেছি আমাদের নির্মূল কমিটির তরফ থেকে। জাহানার ইমাম তখন বেঁচে আছেন, সদ্য আমরা গণ আদালত করেছি। পার্লামেন্টে বিশেষ অধিবেশন বসলো 19-20 সেপ্টেম্বর। আওয়ামী লীগ বিরোধী দলে, বিএনপি সরকার এবং বিরোধী দল যুগপৎভাবে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানালেন। প্রসিডিংস আছে আমার বইতে, এই প্রসিডিংস আমি বহু জায়গায় উল্লেখ করেছি যে জামাত নিষিদ্ধকরণ এটা তো বাংলাদেশের জাতীয় দাবি। 1993 সালের 19-20 সেপ্টেম্বরের পার্লামেন্টের মিনিটস কি বলে, মেজর হাফিজ থেকে শুরু করে বিএনপির তাবৎ মুক্তিযোদ্ধার নেতারা বললেন জামাত একটা সন্ত্রাসী সংগঠন, এটা নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নেতারা, বিরোধী দলের নেতারা বললেন জামাত সন্ত্রাসী সংগঠন, এবং অন্যান্য বাম দলের নেতারা প্রত্যেকে বললেন জামাত সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করতে হবে। টেকনিক্যাল বিষয় দাঁড়ালো কি, প্রস্তাবটা কে মুভ করবে? বিরোধী দল আনবে না সরকার আনবে? সরকার তো জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন হলো, তারা বলে না বিরোধী দল বলেছে না সরকার এটা করুক, হয়নি সেটা। কিন্তু জামাত নিষিদ্ধকরণের ব্যাপারে কিন্তু বিএনপির মধ্যেও এক ধরনের সমর্থন ছিল। আমাদের আন্দোলনে বিভিন্ন জায়গায় আমরা ছাত্র দলের সমর্থন পেয়েছি। চট্টগ্রামের কথাই যদি বলি,
সালে গোলাম আজম যখন মিটিং করতে গেল চট্টগ্রামে, আমরা বলেছি আমরা প্রতিরোধ করব, আমাদের ছেলেরা ওখানে বলেছে প্রতিরোধ করবে। ছাত্ররা মিছিল বার করেছে, শিবিরের ছেলেরা ওখানে ব্রাশ ফায়ার করে 5 জনকে মেরেছে, শত শত আহত হয়েছে। সেই দিন ছাত্র দলের ছেলেরা এসে আমাদেরকে রক্ষা করেছে, কারণ ছাত্র দলকেও তো চিটাগং ইউনিভার্সিটিতে জামাত শিবির রাজনীতি করতে দেয়নি, তাদেরকে উৎখাত করেছে। তো এই ধরনের ঐক্য আমাদের কিন্তু আমরা তৈরি করেছি, জাতীয় ঐক্য, সেই জন্য দাবিটা পূরণ হয়েছে। এখন কোটা আন্দোলনের ব্যাপারে ঐক্য তো ছিলই, মানে কোটা সংস্কারের ব্যাপারে এরা চেয়েছে, সরকারও চেয়েছে, সেখানে এটাকে কারা অন্যদিকে নিয়ে গেল? তৃতীয় পক্ষ কারা? তৃতীয় পক্ষ অনেকে বলছে, তৃতীয় পক্ষ এখন তো পরিষ্কার হয়ে গেল, এখন এটা জামাত বিএনপির এজেন্ডা এই ব্যবহার করে তারা এই কোটা আন্দোলনটাকে একটা সন্ত্রাস এবং সহিংসতার দিকে নিয়ে গেছে। কিন্তু রেজাল্টটা কি হচ্ছে? আজকের ঘটনা যদি দেখেন, এখন সরকারের সামনে আমি প্রধানমন্ত্রীর ইয়েতে বক্তব্যে উদ্বিগ্ন বোধ করছি। কঠোর পদক্ষেপ নেবেন, সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে, জরুরি অবস্থা জারি হতে পারে, সামরিক বাহিনী নামতে পারে, কিন্তু সেটা আমাদের দেশের জন্য মঙ্গল হবে? কিংবা এখন যেটা হচ্ছে যে এরা আন্দোলন, জামাত বিএনপি আন্দোলনে নেমেছে, ওদিকে যুবলীগ ছাত্রলীগ এরা যদি আন্দোলনে নামে এবং সংঘাতে নামে, দেশে তো গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। গৃহযুদ্ধ হলে কে লাভবান হবে? সবার আগে ডক্টর ইউনূস আরও কয়েকজন তো অলরেডি বিদেশি হস্তক্ষেপ কামনা করেছেন। আমেরিকা এবং ন্যাটোর এখানে সামরিক হস্তক্ষেপের একটা ক্ষেত্র তৈরি হবে, তারা সামরিকভাবে হস্তক্ষেপ করে। আমেরিকার জন্য তারা অভিভাবনের কিছু নয়, লিবিয়াতে করেছে, তারা ইরাকে করেছে, আফগানিস্তানে করেছে, ল্যাটিন আমেরিকার বহু দেশে করেছে। এটা আমেরিকা করতেই পারে যে কোনো দেশে চাইলেই। জমিনটা তৈরি করতে হবে, এতদিন জমিনটা তৈরি ছিল না, জমিনটা এখন তৈরি হচ্ছে। গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে হবে। আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কি নিরাপদ থাকবে? রাষ্ট্রীয় অখণ্ডতা বিপন্ন হবে, বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে। আর যেটা আপনি বলছেন যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে আমাদের অবস্থা হবে আফ্রিকার সেই সব দেশগুলোর মতো, গৃহযুদ্ধে জর্জরিত, বছরের পর বছর দুর্ভিক্ষ পীড়িত অনুন্নত দেশের তালিকায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সারা পৃথিবী তাকিয়ে দেখছে। আমাদের অবস্থা সেরকম হবে দেশটাকে যদি আমরা গৃহযুদ্ধের দিকে ঠেকেলে দিই। তা আমার বক্তব্য হচ্ছে ওইটাই, এই দেশটা তো আমাদের সকলের, কোটা আন্দোলন যারা করছে তারা আমাদের সন্তান। কি তাহলে গৃহযুদ্ধ হতে পারে এমন আশঙ্কাও করছেন? নিশ্চয়ই, কেন করব না। আলোচনাটা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে কথা বলবো আপনার সঙ্গে এই প্রসঙ্গে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর। আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায় আজকে অতিথি শাহরির কবিরের সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে আপনি আশঙ্কা করছেন যে এরকমটি চলতে থাকলে দেশ একটি গৃহযুদ্ধের ভেতরে গিয়ে পড়তে পারে। সেই জায়গা থেকে আলোচনাটি আবারও শুরু। আজকের ছবিটাই দেখুন, গণমাধ্যমে আমরা যা দেখলাম, টেলিভিশনে যে ছবি দেখলাম, ফেসবুকেও তো আরও ক্রুড ছবিগুলো দেখেছি। দুই পক্ষই অস্ত্র হাতে নেমে গেছে, বিএনপি জামাতও নেমে গেছে, ছাত্রলীগ যুবলীগও নেমে গেছে, পুলিশ তো আছেই, এবং পুলিশ মারও খাচ্ছে। এবং এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা নেই। এমনকি আমরা যে আইয়ুব বিরোধী আন্দোলন করেছি, তখনও কিন্তু পুলিশের ওপর এই ধরনের হামলা আমরা কল্পনাও করতে পারিনি। সেই পুলিশ তো পাকিস্তানি সামরিক জান্তার পুলিশ, সে পুলিশের বিখ্যাত ছবি আছে, আপনি দেখবেন। মৌলানা ভাসানী যখন ওই যে 144 ধারা অমান্য করে তিনি সমাবেশ করবেন, সার্জেন্ট নবী চৌধুরী গিয়েছিলেন ওখানে তাকে থামাতে, মৌলানাকে থামাতে। তো মৌলানা তাকে পরিষ্কার বললেন, নবী চৌধুরী তুমি দেখছো না কত হাজার মানুষ জড়ো হয়েছে, আমি এদেরকে বলবো ফিরে যেতে। ওরা বললো না, আপনি সমাবেশ করতে পারবেন না। মৌলানা বললো ঠিক আছে, সমাবেশ করবো না, আমি নিহতদের স্মরণে গায়েবী জানাজা পড়ব। এবং গায়েবী জানাজার নামে 1 ঘন্টা ধরে তিনি মোনাজাত করলেন। যা কিছু বক্তৃতা তার আইয়ুবের গোষ্ঠী উদ্ধার করে সব কিছু তিনি সে বক্তৃতাতে বলে দিলেন, ইয়া আল্লাহ তুমি এই জালেম আইয়ুব শাহীর হাত থেকে আমাকে রক্ষা করো, আইয়ুব খান এই করেছে সেই করেছে, সমস্ত তিনি তার ইয়েতে মোনাজাতে বলে দিলেন। নবী চৌধুরীকে প্রথমে বলেছে, নবী চৌধুরী পরে এটা লিখেছেন, মৌলানা প্রথমে বললেন, নবী বাড়ি থেকে যে বেরিয়েছো, বাপমার কাছ থেকে বিদায় নিয়ে এসছো। সার্জেন্ট নবী চৌধুরী অবাক হয়ে গেছে, কেন হুজুর আপনি এই কথা কেন বলছেন?
বলে মানুষ দেখছো, তুমি যদি বাধা দাও মানুষের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না। পুলিশ বাধা দেয়নি। কোটা আন্দোলনের শুরুতেও দেখবেন যে কি পুলিশকে উত্তেজিত করা হচ্ছে, এসেতে তারা কিন্তু অত্যন্ত সংযত ব্যবহার করছে। পুলিশ, র্যাব এবং আর্মি তো কাউকে কিছুই করেনি। তো এই যে একটা অবস্থায় পুলিশকে নিয়ে যাওয়া হলো, আপনি চিন্তা করুন যেভাবে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, 24 ঘন্টা তার লাশের পাশে কাউকে যেতে দেওয়া হয়নি। এমন নৃশংসতা, এটা কোনো রাজনীতি, কোনো ধর্ম, কোনো ইজম এটা অনুমোদন করে? এতটা বর্বরতা, এতটা অমানবিকতা। পুলিশ হত্যা করেছে, সেটা তদন্ত হবে। দায়ীদের তো অলরেডি তো দায়ীদের জন্য দুজনকে তো বরখাস্ত করা হয়েছে এবং শাস্তি নিশ্চয়ই তারা পাবে। বরখাস্ত যখন হয়েছে শাস্তিও তারা পাবে। অতীতে এরকম ঘটনা বহু ঘটেছে, পুলিশকে শাস্তি দেওয়া। কিন্তু কথা হচ্ছে যে এই যে নৃশংসতা যেটা আমরা দেখলাম, এখন দেশটা কিন্তু, আমার আশঙ্কা এটা, আজকে আমাদের বিবৃতিতে আমরা বিশিষ্ট নাগরিকরা 120 জনের মতো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং বিশিষ্ট নাগরিক আজকে আমরা একটা বিবৃতি দিয়েছি। সমাধানটা কোথায় সেটা দুই পক্ষের কাছে আমরা কতগুলো অনুরোধ করেছি, সরকারের কাছেও আন্দোলনকারীদের কাছেও। গৃহযুদ্ধ হলে কে লাভবান হবে? ক্ষতিটা কার হবে? ক্ষতি কি শেখ হাসিনার হবে? ক্ষতি কি একা আওয়ামী লীগের হবে? বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশকে কারা ধ্বংস করতে চাইছে? 71-এ যারা বাংলাদেশ চায়নি, যারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চায়, যারা 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে যুদ্ধাপরাধীদের বিচারটা বন্ধ করবার জন্যে, 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর সেই সংবিধানটাকে ছিন্ন ভিন্ন করে পাকিস্তানি সংবিধান, বাংলাদেশকে পাকিস্তান বানাবার জন্য। তো সেই রাজনীতি তো এখনো চলমান আছে। জামাত নিষিদ্ধ করেছে, তো জামাতের রাজনীতি তো এখন তো ছড়িয়ে গেছে এখানে সেই ইসের মতো, বিষ বৃক্ষের মতো ছড়িয়ে পড়েছে সব দিকে, বিষ বৃক্ষের শেকড় যেভাবে ছড়ায়। তো এখন একদিকে কোটা আন্দোলনের কারীদের মধ্যে, যদিও এক মন্ত্রী বললেন এরা সব এখন আর ছাত্রদের হাতে নেই, আন্দোলনের সব সন্ত্রাসী, আমি এটা কখনো মনে করি না। মাঠে যাদের দেখতে পাচ্ছি সেখানে ছাত্র আছে, অভিভাবক আছে, কালকেও দেখেছি শিল্পীরাও এসে গান গায়, যারা অন্যান্য শিল্পীরা তাদের সঙ্গে অনেকেই এসে সংহতি প্রকাশ করেছেন। আমাদের বাড়িতেও আছে, আমার ছেলেও এই এদের পক্ষে। কিন্তু ও তো গৃহযুদ্ধের বিপদটা বোঝে, বাংলাদেশটাকে বোঝে যে আমার বাবারা যুদ্ধ করে এবং তার চাচারা শহীদ হয়ে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন। সে যুদ্ধের বহু পরে জন্মেছে, 40 বছর পরে জন্মেছে, তার কাছে 30 বছর পরে, তার কাছে যুদ্ধ কোনো অর্থ বহন করে না, কিন্তু ইতিহাসটা তো সে জানে। তা আমরা কোটা আন্দোলনের নেতৃবৃন্দকে সবসময়, তরুণদের সবসময় একটা কথাই বলছি গত 33 বছর ধরে, যে এই যে দেশ, 5000 বছরের ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠ অর্জন হচ্ছে এই বাংলাদেশ। আমরা একটা ধর্মনিরপেক্ষ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছি এই দক্ষিণ এশিয়ায় 30 লক্ষ শহীদের রক্তের মূল্যে। সরকার হিসেবে 2 লক্ষ, বেসরকারি হিসেবে 5 লক্ষ নারী এর জন্য চরম ত্যাগ স্বীকার করেছেন। 1 কোটি মানুষ দেশান্তরিত হয়েছে, 2.25 কোটি মানুষ দেশের ভেতরে পরবাসী ছিল, উদ্বাস্তু হয়েছিলেন। এত মূল্য স্বাধীনতার জন্য পৃথিবীতে কোনো জাতি দেয়নি, সেই জন্য বাংলাদেশটা আমাদের কাছে এত মূল্যবান। এই দেশটা তো আমরা রেখে যাচ্ছি আমাদের সন্তানদের জন্য, তাদের সন্তানদের জন্য, আমাদের উত্তরাধিকারীর জন্য। দেশটাই যদি না থাকে, আজকে এই বাংলাদেশ যদি লিবিয়া হয়, ইরাক হয়, আফগানিস্তান হয়, কে খুশি হবে? পাকিস্তান খুশি হবে। হ্যাঁ, আমাদের কাছ থেকে তো বেরিয়ে গেছিলে, রাখতে তো পারো নাই কিছুই। কেন খুশি হবে? একটা হচ্ছে আমরা পাকিস্তান ভেঙেছি, আর দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তানকে পেছনে ফেলে আমরা কতটা এগিয়ে গেছি। এই কৃতিত্বটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে। তিনি ক্ষমতা নেওয়ার সময় আমাদের মাথাপিছু আয় কত ছিল, এখন কত হয়েছে। আর্থসামাজিক উন্নয়নের সূচকে পাকিস্তানকে আমরা কত পেছনে ফেলে দিয়েছি। হ্যাঁ, সমালোচনা, বহু সমালোচনা আছে সরকারের। এই যে কদিন আগেও যেগুলো খবরের কাগজে দেখলাম যে একের পর এক দুর্নীতির ইসে, তো দুর্নীতি বলুন, স্বজনপ্রিয়তা বলুন, জবাবদিহিহীনতা বলুন, কিংবা দ্রব্যমূল্য বলুন, এই যে সিন্ডিকেটের কারণে, সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, এতটা তো আমরা নই যে বোকা, আমরা নই যে এটা আমরা বুঝি না। সরকারের মধ্যে সিন্ডিকেট আছে, সরকারের মধ্যে দুর্নীতি আছে। তো প্রধানমন্ত্রী তো বলেছেন, যেটা সময় দিন, দুর্নীতির, সন্ত্রাসের বিরুদ্ধে, যখন জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন 0 টলারেন্সের কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি 0 টলারেন্সের কথা বলেছেন। বিচার তো শুরু হয়েছে, তদন্ত শুরু হয়েছে, এদের বিচারও হবে, আরও হবে। কিন্তু কথা হচ্ছে ব্যর্থতাগুলোর কথা। আমরা জামাতের রাজনীতি নিষিদ্ধ করার কথা যখন বলা হয়েছিল, মন্ত্রীদেরকে আমরা বলেছি
যখন নিষিদ্ধ করলে কেউ টু শব্দটি করতো না, বরং সারা দেশ আপনার পক্ষে থাকতো, তখন তো নিষিদ্ধ করলেন না। আজকে যখন জামাতের শেকড় সব জায়গায় ছড়িয়ে গেছে, কোথায় নেই? তারা কি খালি বিএনপিতে ঢুকেছে? বাম দলগুলোতে ঢুকেনি, আওয়ামী লীগের মধ্যে ঢুকেনি, প্রশাসনের মধ্যে ঢুকেনি? এমন কোন জায়গাটা আছে, পুলিশ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বলুন, বাণিজ্যিক প্রতিষ্ঠান বলুন, অর্থনৈতিক প্রতিষ্ঠান বলুন, কোথায় জামাতের শেকড় ছড়িয়ে নেই? অনেক দেরিতে তারা করেছেন, বাট দেরিতে হলো, কাজটা তো করতে হবে। বেটার লেট দ্যান নেভার। জামাতকে আমরা প্রথম থেকে বলছি, জামাত শিবিরের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি, যেটা মওদুদিবাদ, যে মওদুদিবাদ ধর্মের নামে যে কোনো ধরনের হত্যা, সন্ত্রাস এবং ধ্বংসকে বৈধতা দেয়। এখন যারা সরকারি সম্পদ ধ্বংস করছে, গণহত্যা করছে, নরহত্যা করছে, তারা মনে করছে এটা একটা সওয়াবের কাজ করছি, আমি ইসলাম কায়েমের জন্য করছি, এটা কাফের একটা কুফর সরকারকে উৎখাতের জন্য, মানবরচিত সংবিধানের বদলে একটা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। এগুলো মাথায় মগজে আছে। যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের মাথায় মগজে আছে বাংলাদেশ এখন একটা ইসলামী হুকুমত হবে, মোল্লা উমরের আফগানিস্তানের মতো, জিয়াউল হকের পাকিস্তানের মতো। এখন যে বড় প্রশ্নটি আমাদের সামনে, সেটি হচ্ছিল যে আমাদের আজকে আলোচনার বিষয়ের ভেতরেও সেটি আছে যে জীবনের যে স্বাভাবিকতা বিঘ্নিত হয়েছে, সেই জায়গায় আমরা ফিরব কিভাবে? আপনার কাছ থেকে একটু শুনবো, বিরতির পর ফিরছি আবার আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়, যাচ্ছি শাহরিয়ার কাবিরের কাছে। এই সংকটের জায়গা থেকে যদি বের হতে চাই, সেই ক্ষেত্রে যে বাস্তবতা আমরা এখন দাঁড়িয়েছি, খুবই একটি মানে কি বলবো, ভীষণ রকম একটি সংক্ষুব্ধ পরিস্থিতি। একটু বুঝতে চাই আপনার কাছ থেকে, জানতে চাই আপনার কাছ থেকে পথ কিভাবে হতে পারে। না, আমি তাৎক্ষণিক কিছু পদক্ষেপের কথা বলতে পারি। সরকার এবং আন্দোলনকারীদেরও আজকে আমাদের বিবৃতিতে যেটা বলেছি, সংলাপে তো আপনাকে বসতে হবে। এক দফার কথাও যদি বলি, সরকারকে ক্ষমতা থেকে যেতে হবে। যারা আন্দোলন করছেন তারা তো সংলাপকে প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান এক দফার কাজে সরকার, শেখ হাসিনা কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন? আপনি বলুন, কোটা আন্দোলনের কোনো একক নেতা আছে? ৭১ সালে বঙ্গবন্ধু অসহযোগ করেছেন। অসহযোগ কখন হয়? পৃথিবীর সমস্ত দেশে দেখুন, যে কোনো গণ আন্দোলন, রাজনৈতিক আন্দোলন যখন একটা সর্বোচ্চ পর্যায়ে চলে, তখন অসহযোগ হয়। বার্মাতে অং সান সুচি করেছেন, ভারতে মহাত্মা গান্ধী করেছেন, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। তারা জাতির অবিসংবাদী নেতা ছিলেন। বঙ্গবন্ধু পাকিস্তানের ৭০-এর নির্বাচনে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের নেতা নির্বাচিত হয়েছিলেন পার্লামেন্টে, যারাতে ক্ষমতা হস্তান্তর করেনি, হত্যা শুরু করেছে এবং তখন তিনি অসহযোগের ডাক দিয়েছিলেন। এখন সেটাকে এনারা অসহযোগ করছেন, ডাক দিয়েছেন। অসহযোগ ন্যাচারালি এটা বিএনপি জামাতের দাবি, ছাত্রদের দাবি কখনো অসহযোগ ছিল না। ডাইরেক্টিভ দিচ্ছেন বঙ্গবন্ধুর মতন করে, এটা চলবে না। অথরিটিটা কে দিয়েছে? আপনি সরকারকে খাজনা ট্যাক্স দিতে মানা করছেন, এগুলো তার মানেটা কি? সরাসরি আপনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করছেন। এই অসহযোগের তো রাষ্ট্রদ্রোহিতা ছাড়া অন্য কোনো সংজ্ঞা নেই। তারা জয়ী হবে কি জয়ী হবে না পরের কথা। সাধারণ মানুষের জীবন জীবিকা যে বিপর্যস্ত হচ্ছে প্রতিদিন, সে কারফিউর নামে হোক আর অসহযোগের নামে, তারা যে সার্কুলার যেটা দিয়েছে আমি দেখলাম কাগজে, মানুষের জীবন জীবিকার কোনো প্রশ্ন নাই, সেটা শুরু হবে কি করে? একটা দিন মজুর, দিন এনে যারা দিন খায়, তাদের কথা ভাবা হয়েছে? যে কৃষক ফসল ফলাচ্ছে, তার প্রতিদিন ফসলটা বিক্রি না করলে তার খাওয়া জুটবে না, তার কথা তারা ভেবেছেন? সে তার পণ্যটা শহর থেকে, গ্রাম থেকে শহরের বাজারে আনবে কি করে? বড় বড় ব্যবসায়ীদের কথা বাদ দিন, রাজনৈতিক দলের নেতাদের কথা বাদ দিন, গরিব মানুষের পেটে লাথি মেরে পৃথিবীতে কোনো আন্দোলন সফল হয়েছে? আর আমাদের আন্দোলনকারীদের কথাও যদি বলে, আমাদের ছাত্রদের বেশিরভাগ সংখ্যকিত গ্রাম থেকে আসা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের গরিব কৃষকের সন্তান। তা আমি আমার আমি পিতার পেটের লাথি মারছি, আমার পরিবারের পেটে লাথি মারছি। আমি আইনের কথা যদি বলি, ঠিক আছে, সংলাপ করতে বাধা কোথায়? আপনি তো এখনো স্বীকার করেনি, জামাত তো এখন নিষিদ্ধ পার্টি। বিএনপি কি বলেছে আওয়ামী লীগকে আমার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে? না, বলেনি।
কোটা আন্দোলন নেতারা বলেছে শেখ হাসিনাকে আমার কাছে হস্তান্তর করতে হবে। ক্ষমতাটা কার হাতে দিয়ে যাবেন তিনি স্টেপ ডাউন করবেন, ধরে নিলাম তর্কের খাতিরে তিনি স্টেপ ডাউন করতে রাজি হলেন। কিভাবে? সংবিধান কাকে সেই ক্ষমতা দিয়েছে? যা কিছু বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন হোক না শিক্ষকদের কেন। একটি প্ল্যাটফর্ম থেকে গেল দিন তারা একটা তাদের মতন করে হ্যাঁ, একটা- আনু মোহাম্মদের বক্তব্য দেখেছি, আমি সেটাই মন্তব্য করলাম। আনু মোহাম্মদকে সংবিধান সেই ক্ষমতা দিয়েছে। কাজটা তো সাংবিধানিকভাবে হতে হবে। সামরিক আইন জারি করে তো এটা করা চলবে না। সামরিক আইন এর মধ্যে তো অসাংবিধানিক। পৃথিবীর কোথাও সামরিক আইন সমর্থন করে না, গণতন্ত্র সামরিক আইন সমর্থন করে না। সামরিক আইন হচ্ছে অত্যন্ত বর্বর প্রথা। বহু সুপ্রিম কোর্টের রায়ে পাকিস্তান এবং বাংলাদেশে এটা বলা হয়েছে। জাস্টিস কায়ানি বলেছেন এটা একটা জঙ্গলি আইন, বর্বর আইন, সামরিক আইন যেটা। হ্যাঁ, নেসেসিটি অফ দ্য ইভিল নেসেসিটি বলে আপনি সেটাকে মেনে নিলেন, কিন্তু আমাদের সংবিধানে তো বলে দেওয়া হচ্ছে সামরিক আইন যারা করবে তাদের মৃত্যুদণ্ড পেতে হবে। কার সাহস আছে সামরিক আইন জারি করার? এখন আনু মোহাম্মদ দাবি করতে পারেন তার হাতে বা তার মনোনীত ব্যক্তির হাতে, কক্ষগর হাতে ক্ষমতা হস্তান্তর, সেটা তো সাংবিধানিকভাবে হতে হবে। একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আলোচনা করে হতে হবে। আপনি এরশাদের বিরুদ্ধে যখন এই যে সমস্ত জোট আন্দোলন করলো, সেখানে কি এরশাদ অসাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন? পুরো সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছেন। কারণ সেখানে নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন আন্দোলনের মধ্যে, পার্লামেন্টে বিরোধী দল ছিল, রাজনৈতিক দল ছিল যারা ক্ষমতায় ছিল এর আগে। তো তাদের কাছে তো সেখানে তো সংবিধান সেখানে সংশোধন হয়েছে এবং সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। যে কোনো আন্দোলনে ক্ষমতা হস্তান্তর তো সংবিধানে বলে দেয়া আছে। আমি গণতন্ত্র মানি না, তো গণতন্ত্র মানে না জামাত ইসলাম, গণতন্ত্র মানে না। মওদুদির লেখা আছে গণতন্ত্র একটা কুফরি মতবাদ, আমি ছুঁড়ে ফেলে দেব গণতন্ত্রকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে, শেখ হাসিনার নির্বাচন আমি মানি না, এই নির্বাচন যেটা বিএনপি যেটা বলছে, বিএনপির দাবির যৌক্তিকতা আছে, কিন্তু সেটাও তো বিএনপি তো সংলাপে বসতে পারে না। বা এখনো বিএনপি তো সিনে নেই। বিএনপি দাবি করছে না যে আন্দোলনের নেতৃত্ব আমি দিচ্ছি। বিএনপি বলছে চাতুরি যেটা করছে, বিভ্রান্ত করছে, না আমি সহযোগিতা করছি। তো শেখ হাসিনা কার সঙ্গে সংলাপ করবেন? এই 168 না 58 জন, দে আর 90% তারা হচ্ছে ঘোস্ট ফেস, আমরা তাদের চেহারা চিনি না। একজন তো চেহারা আসতে হবে। 18 সালে তো নূর একটা চেহারা ছিল, 2013 সালে জাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চে ইমরান একটা চেহারা ছিল, যার সঙ্গে কথা বলা যায়। হেফাজতে ইসলামের যখন আন্দোলন হলো, মাওলানা শফি ছিলেন, যার সঙ্গে সংলাপ হয়েছে সরকারের। চেহারা তো একটা থাকতে হবে আন্দোলনকারীর। হেফাজতে ইসলামের আন্দোলন তো সরাসরি সরকার উৎখাতের আন্দোলন ছিল। তাহলে আমরা কি এই ঘূর্ণিপাক থেকে সহসা আমার কথা হচ্ছে এটা আন্দোলনকারীদের বুঝতে হবে। আমরা সরকারকে যেটা বলতে পারি, আজকে আমরা কিন্তু সরকারকে পরিষ্কার বলেছি, একটা বড় ক্ষোভের জায়গা হচ্ছে আপনাদের গ্রেফতার, ব্লক রেড করে এই গত কারফিউর সময় যেটা করেছেন, অবিলম্বে আপনারা অ্যামনিস্টি ডিক্লেয়ার করুন, সাধারণ ক্ষমা ঘোষণা করুন, সবাইকে ছেড়ে দিন। শুধু জঙ্গি যারা জেল থেকে বেরিয়েছে সন্ত্রাসীরা তারা, এবং সরকারি স্থাপনাগুলো, আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো যারা ধ্বংস করেছে, সেই সব সন্ত্রাসী যাদের প্রমাণ আছে কি সিসিটিভি ক্যামেরাতে, তাদেরকে বাদে সবার জন্য আপনি অ্যামনেস্টি ডিক্লেয়ার করুন। ছাত্রদের সঙ্গে কথা বলুন, ছাত্র নেতাদের সঙ্গে কথা বলুন, ক্যাম্পাস কিভাবে খুলতে হবে। ছাত্র শিক্ষক সবাই তো উভয় পক্ষ, এবং প্রশাসনের সঙ্গে কথা বলে ক্যাম্পাসগুলো খুলে দিন। দরকার হলে ছাত্র রাজনীতি আপনি 1 বছরের জন্য বন্ধ করে দিন। কোটা আন্দোলন ছেলেরা বলছে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই। আমি বলছি ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস হলে কি শিবির যুক্ত ক্যাম্পাস হবে? ছাত্র দল যুক্ত ক্যাম্পাস হবে? নিষিদ্ধ করলে তো সব দল নিষিদ্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এইটুকু মানা যায়, ছাত্ররা 1 বছর রাজনীতি বন্ধ রাখুক, ক্যাম্পাসটাকে যদি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হয়। ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ যথেষ্ট আছে এবং তার ভিত্তিও আছে, বন্ধ থাকুক ছাত্রলীগ 1 বছর। ছাত্র যুবদল, যুবলীগ, ছাত্রলীগ কিংবা ছাত্র যুবদল, ছাত্রদল, এদের কাজে 1 বছর বন্ধ থাকুক না ক্যাম্পাসগুলোতে বা অন্যান্য জায়গায়। দেশকে যদি আপনার গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে হয়, ছাত্রদের অস্ত্র সংবরণ করতে হবে। ছাত্র তরুণদের, আমি তরুণদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। কোন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এই বাংলাদেশের? তার মানে সশস্ত্র সংঘাত ছাড়া কোনো সরকার পরিবর্তন হবে না, গৃহযুদ্ধ ছাড়া সরকার পরিবর্তন করা যাবে না। এই লিগাসি আমি তৈরি করতে যাচ্ছি বাংলাদেশের জন্য।
আমরা যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি, আমরা ৩০ লক্ষ একদম শহীদের শেষ রক্তের জায়গায় মধ্যে এসে দিয়ে। দাঁড়িয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আপনি কথা শেষ করুন। তো সেটাই আমরা বলছি, দেশটা কিন্তু আমাদের সকলের, এটা মনে রাখার দরকার নেই, এটা ভাবার দরকার নেই এই দেশটা আওয়ামী লীগ একা স্বাধীন করেছে। আমরা প্রত্যেকে যুদ্ধ করেছি, আমি তো আওয়ামী লীগ কখনো করিনি, করবো না, কিন্তু আমার কাছে চয়েসটা কি? আমি বাম রাজনীতি করেছি, এখানে বামদের একটা ফ্যাক্টর না এখানে রাজনীতিতে। ভারতেও বামরা একটা বিকল্প শক্তি, আমাদের রাজনীতিতে বাম কোনো শক্তি নয়। আমার আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, বিএনপি জামাত আসবে। বিএনপি জামাত এলে 2001 সাল থেকে 2006 সালে আমরা দেখেছি, 1971 আমরা দেখেছি না, আমরা ওই বিভীষিকাতে ফিরে যেতে চাই না। সেই জন্য নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে একটা জনমত তৈরি হয়ে গেল যে যে না, বিএনপি শক্তিকে খাটো করে দেখা চলবে না। আমাদের শেষ করতে হচ্ছে, আপনি শেষ করুন একদম। তো আমরা সেটাই বলছি, সংলাপ ছাড়া বিএনপিকেও বুঝতে হবে যে দেশটা তাদেরও, এই দেশটাকে ধ্বংস করে তারা ক্ষমতায় আসবে এটা ভাবার কোনো দরকার নেই। দেশটা তাদেরও, নাগরিকদের প্রতি, জনগণের প্রতি, বিশেষ করে খেটে খাওয়া মানুষদের প্রতি তাদেরও দায়িত্ব আছে। এতটা বিদ্বেষ, এতটাই সে কেন আমার পোষণ করতে হবে? সময়ের কারণে শেষ প্রতিহিংসা। করতে হচ্ছে আলোচনা। ধন্যবাদ আজকে অতিথি হিসেবে আপনি উপস্থিত থাকার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও এই আলোচনায় দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য। খুব সংক্ষেপে বললে শুধু এটুকুই বলতে চাই, ভালো কিছু ঘটুক, আমাদের সকলের জন্য মঙ্গলজনক কিছু ঘটুক। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। কাল আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।